আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে আমি হাজির হলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আগ্রার কেল্লা, আর আপনাদের নিয়ে যাব 450 বছরের পিছনের ইতিহাসে। সম্রাট আকবর, শাহজাহান, আওরঙ্গজেব এবং জাহাঙ্গীর যেখানে আছেন, আরও আছেন রংমহল, শীষমহল, জাহাঙ্গীর মহল এবং দেওয়ানে খাস, মিনাবাজার, আরও কত কিছু। কিছুক্ষণ আগেই যেই গেটটি আমরা দেখলাম, এই গেটটির নাম হচ্ছে অমর সিং গেট। অমর সিং ছিলেন শাহজাহানের সেনাপতি। তিনি অনেক যুদ্ধে জিতিয়ে দিয়েছিলেন, তাই শাহজাহান খুশি হয়ে তাই এই গেটটির নাম রেখেছিলেন অমর সিং গেট। এই সেই গেট যার নাম হচ্ছে অমর সিং গেট। আমরা এখন যেই টাইলসের উপর দিয়ে হাঁটছি, এই টাইলসগুলো একটু লক্ষ্য করলে দেখতে পারবেন খাঁচ খাঁচ করে কাটা। কারণ কি, এই রাস্তা দিয়ে পশু পাখি, হাতি, ঘোড়া চলাফেরা করত, যাতে তারা পিছলিয়ে না পড়ে যায়। এই যে পুরো এরিয়া বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, লাল বেলে পাথর দিয়ে এই বিল্ডিংগুলো করা এবং লাল ইট দিয়ে এই বিল্ডিংগুলো করা। এখন আমরা এলিফ্যান্ট গেটের দিকে যাচ্ছি, কারণ এলিফ্যান্ট গেট পার হয়েই আপনাকে আগ্রার কেল্লার ভিতরে ঢুকতে হবে। এই কেল্লাটির কাজ শুরু হয় 1565 সালে এবং শেষ হয় 1660 সালে। 8 বছর সময় লাগে, 4000 কর্মচারী কাজ করেন। সম্রাট আকবর থেকে শুরু করে একের পর এক রাজারা এসে এই কেল্লার নির্মাণ কাজ তৈরি করেন। এই কেল্লাটি 2.5 কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত। শুধুমাত্র 25% দর্শনার্থীদের জন্য ব্যবহার করা হয়, আর বাকি 75% আর্মিরা ব্যবহার করছেন। আমি এখন যেই রাস্তা দিয়ে হাঁটছি তার দুই পাশে প্রাচীর আছে এবং দুই পাশে প্রাচীরের ছোট ছোট ছিদ্র করা আছে। এই ছিদ্রর ভিতর থেকে একদিক থেকে গরম ফুটন্ত পানি, অন্য দিক থেকে তেল পড়ত, যাতে কোনো শত্রুপক্ষ সহজেই কেল্লার ভিতরে প্রবেশ না করতে পারে। আপনারা একটু লক্ষ্য করলে এই যে আমার ব্যাকে যে ছোট ছোট ছিদ্রগুলো আপনারা দেখতে পারবেন। আগ্রার কেল্লাটি বাহিরের যে প্রাচীর দিয়ে ঘেরাও করা আছে, সেই প্রাচীরটি হচ্ছে 40 ফুট এবং ভিতরে যে ঘেরাও করা প্রাচীরটি আছে, এই প্রাচীরটি হচ্ছে 70 ফুট। আমরা কেল্লার ভিতরে প্রবেশ করলাম। চারি সাইডে এই যে বাউন্ডারিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাউন্ডারিটাই হচ্ছে 70 ফুট প্রাচীর। সামনে যে মহলটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে জাহাঙ্গীরের মহল। কত বড় প্রাসাদ! আমাদের পিছনে যিনি আছেন তিনি হচ্ছেন গাইড। এখানে আপনি গাইড নিতে পারেন এবং গাইড 500 রুপি, 600 রুপি থেকে শুরু হয়। আমরা মাত্র 200 রুপিতে দাম দর করে একটা গাইড নিয়ে নিলাম। এই গাইড ইনি আমাদের সব কিছু দেখাবেন এবং এর ইতিহাস সম্পর্কে আমাদেরকে বলবেন। এটা হচ্ছে জাহাঙ্গীরের বাথটাব। তার মামা তার জন্মদিনে শখ করে মানসিং এই বাথটাবটা তাকে উপহার দিয়েছিলেন। এই বাথটাবের 3টা সিঁড়ি আছে এবং ভিতরে অনেক গভীরতা। তিনি গোলাপ ফুল দিয়ে এবং গোলাপ জল দিয়ে এই বাথটাবের মধ্যে গোসল করতেন। এবং এই বাথটাবের একটা বিশেষত্ব হচ্ছে, একটা বড় পাথর কেটেই এই বাথটাবটা তৈরি করা হয় এবং তার মামা এই বাথটাবটা চারিদিকে সোনায়, যে এই ওয়ালটা দেখছেন, চারিদিকে সোনায় এই বাথটাবটা মোড়ানো ছিল। ব্রিটিশরা যাওয়ার সময় এই বাথটাব থেকে সোনা খুলে নিয়ে যায়। এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু ভাঙাচোরা। এইগুলোই হচ্ছে আকবরের প্রাসাদ ছিলেন। 1761 সালে ভরতপুরের রাজা সুরাট মোট জাট আক্রমণ করে আকবরের প্রাসাদ ভেঙে দেন। এখানে অনেক ফরেনাররা আসেন এবং আমরা যেদিন গিয়েছিলাম
দলে দলে শুধু ফরেনারদেরই দেখছি। ইন্ডিয়ান মানুষ, বাংলাদেশ মানুষের থেকে বেশিরভাগ সবই ফরেনাররা, এবং যারা প্রত্যেকেই গাইড নিয়ে ঘুরছেন এবং প্রত্যেকটা জায়গা সম্পর্কে, ইতিহাস সম্পর্কে তারা জানার চেষ্টা করছেন। এই জিনিসটা দেখে আসলে আমার অনেক ভালো লেগেছিল। আপনারা ইতিমধ্যে দেখতেই পারছেন এক ঝাঁক ফরেনাররা একটা গাইড নিয়ে তারা ঘোরাঘুরি করছে। এখানে গাইড প্রত্যেকটা জায়গা দেখেন তারা তাদেরকে দেখাচ্ছে এবং প্রত্যেকটা জায়গার ছোট ছোট ইতিহাস সম্পর্কে তাদেরকে বর্ণনা দিচ্ছেন। তাদের এই দেখা এবং জানার আগ্রহটা দেখে আমার আসলেই অনেক ভালো লাগছিল। আসলে একটা জায়গায় গেলে শুধু সেটা চোখ দিয়ে দেখা না, সেই জায়গা সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জানা উচিত। এখানে গাইড আমাদেরকে সব কিছু বলছেন। সম্রাট জাহাঙ্গীর, আকবর, আওরঙ্গজেব, এখানে 4 পুরুষ রাজত্ব করেছিল এই সম্পর্কে বলছেন। এই প্রাসাদটি তৈরি করতে 35 লক্ষ টাকা রুপি খরচ হয়েছিল, আর তাজমহল তৈরি করতে 4 কোটি রুপি খরচ হয়েছিল 450 বছরের আগের ইতিহাসে। এখনকার অঙ্কে যদি আপনি হিসাব করেন তাহলে কত কোটি টাকা হতে পারে। ভারতীয় লেখকরা শাহজাহানকে একজন মুসলিম রাজার আদর্শ হিসাবে চিহ্নিত করেছিলেন। 1665 সালে সেপ্টেম্বরে শাহজাহান অসুস্থ হয়ে যান। এই জাহাঙ্গীর মহলের উপরে ছোট ছোট দরজা আছে। যখন রাজা আসতেন, দাসীরা ওই দরজার মুখের কাছেই দাঁড়িয়ে থাকতেন এবং তাকে গোলাপ জল আর গোলাপের পাপড়ি দিয়ে স্বাগত জানাতেন। এটা হচ্ছে ওয়েলকাম গেট। এখানে রাজাকে স্বাগতম দেওয়া হতো এবং এখানে তালি দিয়ে শব্দের প্রতিধ্বনি হয়। এখানে আপনি যখন একটা কথা বলবেন সেটা এত জোরে সাউন্ড হয়, এটার প্রতিধ্বনিত হতে থাকে সাউন্ড। এখানে সাউন্ডের প্রতিধ্বনি হয় এবং রাজা যখন আসতো তাকে সাউন্ড দিয়েই সদরে গ্রহণ করতেন। এবার আমরা চলে যাব রং মহলের দিকে। আকবর এবং তার রানী নিয়ে এখানেই থাকতেন। তার রানীর নাম হচ্ছে যোধাবাই। তিনি ছিলেন হিন্দু। এই রংমহলে ওপরে রাজা, রানী, দাসীরা এখানে গান নাচের অনুষ্ঠান করা হতো এবং তারা সবাই এখানে মিলে একসাথেই দেখতেন। এখানে আছে রাজার শোবার ঘর, ডাইনিং রুম, যোধাবাইয়ের পূজার রুম, লাইব্রেরি। এখানে আছে রাজার সবকিছু। উপরের ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওখানেই রাজা বসতেন, এই সাইডে রানী বসতেন, আর এই ছোট ছোট যে খোপগুলো আছে এখানে সব দাসীরা থাকতেন। তারা এই রংমহলের গান, নাচ, আনন্দ সব এখান থেকেই উপভোগ করতেন। সম্রাট আকবরের স্ত্রী যেহেতু হিন্দু, অন্য ধর্মের যোধাবাই, তাই সম্রাট আকবর দিন-ই-ইলাহি নামে একটি ধর্ম প্রচার করেন। এখানে সব ধর্মের মানুষ আসতে পারবে এবং তারা সব ধর্মের মানুষ এখানে সমান। আগেকার সময়ের প্রাসাদের কোনো দেখেন দরজা ছিল না। সেই সময় তারা কোনো দরজা ব্যবহার করতো না। তারা শুধু কার্টেইন, পর্দা ব্যবহার করে তারা সেখানে বসবাস করত। সামনের যে জেলখানার মতো একটা গেট দেখছেন, ওই সাইডে যাওয়া নিষেধ বলে এই সাইডটা তারা এইভাবে আটকে রেখেছে। পুরানো ঐতিহ্যবাহী বিল্ডিংগুলো আজ বর্তমান ইতিহাসে নতুন প্রজন্মের কাছে সাক্ষী রেখেছে। আমরা এখন ওই দিকেই যাচ্ছি যেখানে রাজা গরমকালে ঘুমাতেন। এই সেই তার শোবার ঘর। এখানে যেই খোপগুলো আছেন সেই গাইড আমাদেরকে বোঝাচ্ছেন ওয়ালের ওই পাশে এবং এই পাশে পাতলা করে ওয়াল দেয়া আছে এবং মাঝখানে ফাঁকা। কারণ হচ্ছে এই মাঝখানে
পানি রাখতেন তারা, যাতে এই ঘরটা গরমকালে ঠান্ডা থাকে। তখনকার সময় বিদ্যুৎ ছিল না, এসি ছিল না, তাই রাজা এই ব্যবস্থা করেছিলেন। এবং এটা মুলতানি মাটি দিয়ে প্লাস্টার করা আছে। অনেক জায়গায় আপনারা এটা দেখতে পারবেন। বর্তমান সরকার এটা সংস্কারের জন্য আরও অনেক কিছু ব্যবস্থা নিয়েছেন, বিভিন্ন জায়গায় রং করেছেন, এবং আপনারা নিজে চোখেই মুলতানি মাটির প্লাস্টার এখানে আসলেই দেখতে পারবেন। এখন আমরা যাচ্ছি রওশনারা প্যালেসের দিকে। এখানে দাঁড়িয়ে তাজমহল দেখা যায়, এর জন্য সবাই ওই কাছে যাচ্ছে এবং তাজমহলের ছবি দেখছে। সম্রাট শাহজাহানের রওশনারা ছিলেন তৃতীয় কন্যা। এখন আমরা যাচ্ছি রওশনারা প্যালেসের দিকে। এটাই সেই রওশনারা প্যালেস, এবং এখান থেকেও তাজমহল আপনি দেখতে পারবেন। রওশন আরা ছিলেন সম্রাট শাহজাহানের তৃতীয় কন্যা, মুঘল শাহজাদি। সম্রাট শাহজাহান ছিলেন সম্রাট জাহাঙ্গীর এবং হিন্দু রাজপুত স্ত্রী তাজ বিবির সন্তান ছিলেন। তিনি ছিলেন পঞ্চম মুঘল সম্রাট। 1628 সাল থেকে 1658 সাল পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। এই সেই স্বপ্নের তাজমহল, যেখানে ঘুমিয়ে আছেন সম্রাট শাহজাহান ও মমতাজ। আমাদের গাইড এখানে ঘোরাঘুরি করছেন এবং প্রত্যেকটা জায়গা সম্পর্কে তিনি বর্ণনা দিচ্ছেন অনেক সুন্দরভাবে। এখানে ওই যে খাদগুলো দেখতে পাচ্ছেন, এই যে খাদ, এখানে খাদের ভিতরে পানি ছিল, এই পানির মধ্যে কুমির ছিল, এবং এর পাশেই ছিল জীবন্ত বাঘ, যাতে কোনো শত্রুরা আপনার প্রাসাদ টপকিয়ে ভিতরে না আসতে পারে, না আক্রমণ করতে পারে। এই ব্যবস্থা করেছিলেন সম্রাট শাহজাহান তার সাম্রাজ্যকে রক্ষা করার জন্য। এইবার আমরা চলে যাচ্ছি খাস মহলের দিকে। এটাই ছিল সেই আকর্ষণীয় খাসমহল। এখানে থাকতেন মমতাজ, এবং এর ওপরে যে কারুকার্যগুলো ছিল, এই কারুকার্যগুলো সব সোনায় মোড়ানো ছিল। ব্রিটিশরা এখান থেকে যাবার সময় এই কারুকাজগুলো, সোনার কারুকাজগুলো মশাল জ্বালিয়ে এইগুলো গলিয়ে ইংরেজরা নিয়ে যায়। এখানেই এটা বর্ণনা করা হচ্ছে। এই যে এখানে, আর এখানে যে 4টা লোহার যে বালা দেখছেন, এখানেই মমতাজ, এই যে 4টা লোহার বালা, এখানেই মমতাজ দোলনায় দোল খেতেন। আর এই কারুকার্যের এই ভিতরেই সব গোল্ড দেয়া ছিল, যা ইংরেজরা যাবার সময় এগুলো আগুন দিয়ে গলিয়ে নিয়ে গিয়েছিলেন। এত সুন্দর কারুকাজ করা আসলেই চোখ জুড়িয়ে যাচ্ছিল। তখনকার সময়ের যেসব রাজমিস্ত্রিরা ছিলেন, তারা এত নিখুঁতভাবে কাজ করেছেন, আসলে এখনকার সময়ে এইভাবে করতে পারবে কিনা তা আমার জানার বাহিরে। মমতাজের বেডরুম থেকে আমরা বাইরের বারান্দায় বের হয়ে আসলাম। এখানে সামনে ফোয়ারা আছে। এই ফোয়ারাতে একদিকে গরম পানি, একদিকে ঠান্ডা পানি, অন্যদিকে গোলাপ জল আসতো, এবং এই গোলাপ জলের সুবাসে পুরো মহল ছড়িয়ে যেত। সামনেই আঙ্গুর বাগান আছে। সম্রাট শাহজাহান আঙ্গুর খেতে খুব পছন্দ করতেন। মমতাজ এবং শাহজাহান এই বারান্দায় বসে থাকতেন এবং ওখান থেকে আঙ্গুর নিয়ে এসে খেতেন। এখন আমরা চলে যাচ্ছি সম্রাট শাহজাহানের যেখানে ছিল জেলখানা। এত আধুনিক, এত কারুকার্য সম্পন্ন ওয়ার্ল্ডের কোথাও আপনি এইরকম জেলখানা দেখতে পারবেন না। আওরঙ্গজেব
তার পিতা শাহজাহান তার জন্য এই জেলখানা তৈরি করেছিলেন। এই সেই জেলখানা যেখানে শেষ বয়সে 8 বছর পর্যন্ত এই জেলখানার ভিতরেই তিনি ছিলেন। তার ছেলে আওরঙ্গজেব তাকে এইখানেই আটকিয়ে রেখেছিলেন এবং এখানে একটা ডায়মন্ড সেট করে দেওয়া ছিল, যেটার মাধ্যমে সম্রাট শাহজাহান তার তাজমহলকে দেখতে পারতেন। এবং এই সাহেবের ছেলে ছিলেন আওরঙ্গজেব। देखिए ये ब्यूटीफुल पैलेस था शाहजहां का हाउस अरेस्ट, जो शाहजहां को नजरबंद किया था औरंगजेब ने। हाँ, बेटे ने बाप को कैद किया था, इसी में नजरबंद किया। जब वो ओल्ड मैन हो गए ना, आई वीक नजर कमजोर हो गई, तो वहीं पर एक डायमंड लगा था, डायमंड से ताजमहल का रिफ्लेक्शन पड़ता था, तो बैठे बैठे वो ताजमहल देखा करते थे। नहीं ताजती आगे 8 साल कैद रहे, 8 साल बाद उनका डेथ हो गया। শাহজাহান মুমতাজ জিন্দা জেল দিয়ে দেয়, ডায়মন্ড লাগানো ছিল। ওই ডায়মন্ডটাতে সম্পূর্ণ তাজমহলের ভিতরে কি কি করতো সেই ডায়মন্ডটা দেখতে পাবে। আওরঙ্গজেব তাকে এই কারণে আটকে রেখেছিলেন, হোয়াইট তাজমহল তিনি তৈরি করেছেন, তারপরে তার ইচ্ছা হয়েছিল ব্ল্যাক তাজমহল তৈরি করার জন্য, এবং যত খাজনা যত টাকা পয়সা সে বিপথেই নষ্ট করে ফেলছিল। তাই আওরঙ্গজেব বাধ্য হয়ে তার বাবাকে একটা জেলখানা করে 8 বছর সেখানে আটকিয়ে রাখেন এবং 8 বছর পরে তার সেখানে মৃত্যু হয়। এবং ওই পাশেই শীষমহল, এখন গভর্নমেন্ট থেকে ওটা বন্ধ আছে, ওখানে কাউকে যেতে দেওয়া হয় না। ওখানেই হচ্ছে মমতাজের বাড়ি। কত সুন্দর খোলামেলা কারুকাজ সম্পূর্ণ নিপুণ হাতে গড়া শাহজাহানের জেলখানা, আসলেই অনেক সুন্দর। মাঝখানে ফোয়ারা দেখছেন, এখানে পানির ফোয়ারা হতো। এবং আমরা শাহজাহান এই রাস্তা দিয়েই সামনে আমরা যেখানে যাচ্ছি একটা মসজিদে যাচ্ছি। শাহজাহানের এই জেলখানা থেকে এই মসজিদে পর্যন্ত আসা পর্যন্তই তার অনুমতি ছিল। এই শাহজাহানের এই মসজিদের নাম হচ্ছে মিনা মসজিদ। আমরা এখন সেই দিকেই যাচ্ছি এবং মসজিদ দেখব জায়গা নিয়ে। এই সেই মিনা মসজিদ, এখানে সব লেখা আছে, আপনারা এটাকে স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন। এটা হচ্ছে মিনা মসজিদ, ছিল তার জেলখানার অপোজিটে। এখানে এসে শাহজাহান নামাজ পড়ে আবার মিনা মসজিদে তার জেলখানায় ফেরত যেত। আমরা যাচ্ছি দেওয়ানে খাসের দিকে। দেওয়ানে খাসে সম্রাট শাহজাহান খাস মানুষদের নিয়ে এখানে গোপন মিটিং করতেন। এখানে বাইরের জনসাধারণের আসা সম্পূর্ণভাবেই নিষেধ ছিলেন। যখন আবহাওয়া ভালো থাকতো, রাজা এখানে বসে তার মন্ত্রীগণ এবং তার আশেপাশের অঙ্গরাজ্যের রাজাদেরকে নিয়ে তিনি এই স্থলেই মিটিং করতেন।
যখন বৃষ্টি হতো বা কোনো আবহাওয়া খারাপ হতো তখন তিনি খাস মহলের ভিতরেই সবাইকে নিয়ে মিটিং করতেন। আগ্রা ফোর্টের ভিতরে অনেক দর্শনার্থীরা আসে। সব জায়গায় যেখানেই যাচ্ছি সেখানেই কাউকে না কাউকে পাচ্ছি এবং অনেক মানুষ সবাই দেখছে। এই হচ্ছে কোষ্টি পাথর। এটা হচ্ছে রাজার বসার স্থান। কোষ্টি পাথরের ভিতরে আপনারা দেখতে পেরেছেন এখানে একটা ফাটা দাগ আছে। ইংরেজরা যখন আক্রমণ করে তখন ওই কোষ্টি পাথরের উপরে গুলি লেগে ওই যে একটা ফোঁটা জায়গা দেখছেন ওইখানে যে লেগে ওইভাবে ফোঁটা হয়ে যায়। এই যে দাগটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই সিংহাসনটা, এই পাথরটা বেলজিয়াম থেকে আনা হয়। এখানে রাজা বসতেন সোনার ছাতি নিয়ে, এখানেই তিনি বসতেন এবং মিটিং করতেন। এর অপোজিটে আরেকটা সিংহাসন দেখছেন, এখানে হচ্ছে রাজার ছেলেরা বসতেন, তা না হলে আশেপাশের অঙ্গরাজ্যের রাজারা ওখানে বসতেন। এখন আমরা নিয়ে যাব আপনাদের কোথায় মিনা বাজার হতো। সামনের যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সবুজ ঘাস দিয়ে ঢাকা, এটা আসলে কোনো মাঠ ছিল না, এটা ছিল একটা পুকুর। এখানে হচ্ছে রাজা সম্রাট শাহজাহান মাছ চাষ করতেন এবং তারা মাছের কম্পিটিশন করতেন। রাজা এবং মমতাজ দুই পাশ থেকে তারা দেখতেন মাছের কম্পিটিশন। এবং উপরের ঘরগুলো সব অফিস আদালত ছিল, খাজনা আদায় করা সবকিছু হচ্ছে উপরের ঘরগুলোতে ছিল। আর নিচের যে ঘরগুলো দেখা যাচ্ছে এখানেই সব মিনা বাজার হতো। সম্রাট শাহজাহানের অনুমতিতে মাসে একবার এই মিনা বাজার হতো এবং এখানে শুধুমাত্র মেয়েরা আসতে পারত। এখানে সব ছেলেদের প্রবেশ নিষেধ ছিল। এখানে বিভিন্ন ধরনের জুয়েলার্স, সোনা রূপা, কাপড় চোপড়, বিভিন্ন ধরনের মিনা বাজারের জিনিস হতো এবং মহিলারা সেখানে যেতেন এবং কেনাকাটা করতেন। এই মিনা বাজারের এক সাইডে আমরা যে সাইডে যাচ্ছি এটা খুবই একটা তাজ্জব বিষয়। ওই সাইডে যে যদি আপনি তাজমহলটা দেখেন, অনেক বড় বড় আকারে তাজমহলটা দেখা যায়। গাইড আমাদের ওই দিকেই নিয়ে যাচ্ছে এবং তাজমহলটা দেখানোর জন্য। কিন্তু এর রহস্য কি কেউ জানে না, জাস্ট একটা চোখের ধাঁধা। এখানেই কিন্তু যোধা আকবর সিনেমাটা হয়েছিল ঋত্বিক রোশনের। এখানে হয়েছে শুটিং। আর ফতেপুর সিক্রি সেখানে হয়েছিল। এখান থেকে তাজমহলটা দেখাচ্ছে যে এখান থেকে বড় দেখা যায় তাজমহলটা। ওই যে তাজমহল। আসলে বিষয়টা হচ্ছে এইদিকে আসলে অনেক ফাঁকা জায়গা আছে, যার কারণে অনেক খোলামেলা দেখা যায়। এর জন্যই হয়তো মানুষ স্পষ্টভাবে তাজমহলটাকে দেখতে পারে। এখন আমরা চলে যাব সেই স্থানে যেখানে সম্রাট শাহজাহান সাধারণ মানুষের বিচার করতেন। এই সেই জায়গা। এই জায়গার নাম বলা হয় খাসি আম। এখানে সব ধরনের সাধারণ মানুষকে নিয়ে বিচার বসতেন। এই জায়গাটাই যোধা আকবরের শুটিং প্লেস। এখন হচ্ছে সরকার এখানে রঙের কাজ করছে।
ওই সাইডে যে সিংহাসন দেখা যাচ্ছে এখানে ঋত্বিক রোশন বসে শুটিংটা করেন এবং ওইখানেই সম্রাট শাহজাহান বসতেন। আর এই সামনের যে খোলা জায়গায় এখানে জনসাধারণ আম বলা হয়, তারা ওখানে বসতেন, বসে সব ধরনের জনসাধারণের কথা শুনতেন এবং সম্রাট শাহজাহান এখানেই বিচার করতেন। সাধারণ মানুষ কেউ কোনো সমস্যা নিয়ে যদি আসতেন সম্রাট শাহজাহানের কাছে, তিনি তার সমাধান করতেন এবং কেউ যদি অন্যায় করতেন এখানেই তাকে শাস্তি প্রদান করা হতো এবং কেউ ভালো কাজ করলে সম্রাট শাহজাহান তাকে উপহার দিতেন। সামনে যেই ঘরগুলো দেখা যাচ্ছে সব প্রহরীরা বাস করত। আর ওইখানে একটা কবর আছে, ওই কবরটা হচ্ছে ব্রিটিশের কবর, তার নাম হচ্ছে জন রাসেল ক্যালভিন। 1807 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ব্রিটিশদের প্রথম গভর্নর ছিলেন এবং 1857 সালে তিনি মারা গিয়েছিলেন। এই রুমটা আটকানো আছে, এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। আমাদের সবকিছু দেখা শেষ, মোটামুটি যতটুকু জানলাম আপনাদের জানানোর চেষ্টা করলাম। আল্লাহ হাফেজ।